এখানে কি হয়েছে রে? এত ভিড় কেন এখানে? রিমি কিছু বলবে তার আগে বেলা তড়িৎ গতিতে ধ্রুবর সামনে এসে দাঁড়ায়। শার্টের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, কি ভেবেছো তুমি আমার সাথে যা ইচ্ছে করবে আর আমি সেটা মেনে নিব? আর কত নিচে নামবে তুমি? ধ্রুব বেলার কাছে থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, টাকা চেয়েছিলে, টাকার ব্যবস্থা করতে বেরিয়েছিলাম, আবার কি করলাম আমি? বাহ, এখন আপনি কিছুই জানেন না। নিজের বউয়ের ঘরে অন্য পুরুষকে ঢুকিয়ে দিতে বুক কাঁপলো না একবারও? এখনো আমাদের তালাক হয়নি, সেই হিসেবে এখনো আমি আপনার বউ। টাকা যেন না দিতে হয় সেই ব্যবস্থা করতে চেয়েছিলেন, তাই না? ধ্রুব দিকে সেই দিকে তাকিয়ে আবার বেলার দিকে তাকিয়ে বলে, আমি আসলেই বুঝতে পারছি না, আমি মাত্র বাসায় আসছি। বেলা কপাল প্রসারিত করে বলে, আপনি জওয়াদকে আমার ঘরে পাঠাননি? আমি আসার পর তো ওর সাথে দেখাই হয়নি। আমি কেন তোমার রুমে ওকে পাঠাবো? বেলা ধ্রুবর কথা শুনে আবার জাওদের দিকে ছুটে যায়। জাওদের কাছে গিয়ে সোজা চুলগুলো শক্ত করে মুঠো বন্দি করে ফেলে। জাওয়াদ সাথে সাথে ব্যথায় চোখ বন্ধ করে ফেলে। বেলা তেজি গলায় বলে ওঠে, কে তোকে আমার ঘরে পাঠিয়েছে বল। এখন যদি উল্টাপাল্টা কথা বলিস, এখানেই আমি তোর রক্তের বন্যা বইয়ে দিব, বলে দিলাম। জাহিদা বেগম এতক্ষণে সরে গিয়েছেন। আজ তিনি বেলার অন্যরকম একটা দিকের সাথে পরিচিত হচ্ছেন। এর আগে বেলার এই দিকটা কখনো দেখেননি তিনি। এই রূপটাও কখনো দেখাতে হবে সেই চিন্তাটাও যেন ছিল না তার। চুল জোরে শক্ত করে চেপে ধরায় চোখ দিয়ে পানি গড়ে গাল বেয়ে পড়তে থাকে। যাওয়া তখনও পুরোপুরি সুস্থ হয়নি। বেলা পাশে দাঁড়িয়ে থাকা মহিলার থেকে ছুরিটা ছিনিয়ে নিয়ে সবার উদ্দেশ্যে চিৎকার করে বলে, এদিকে যে আসার চেষ্টা করবে, যে ওকে আমার হাত থেকে বাঁচানোর চেষ্টা করবে, সেও নিজের ক্ষতি করবে। আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে নিজের বিপদ ডেকে আনবে না। আপনারা সহজ সরল বেলাকে চিনলেও বিধ্বংসী, বিনাশকারী, প্রলয়ঙ্কারী ওয়াজিহাকে চেনেন না। আমার ভেতরের ওয়াজিহা জেগে উঠলে ধ্বংস ছাড়া সৃষ্টি কিচ্ছু হবে না। আমি বেলা সংসারে ভালো কিছুর সৃষ্টিকারী। আমি ওয়াজিহা সমাজে সৃষ্টি হওয়া মন্দের বিনাশকারী। আমি বিনাশকারী। জাওয়াদ নরম সুরে হাত দুটি একসাথে করে মিনতি স্বরে বলে, ভাবি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। আমি বলছি, সব বলছি। রিমি এবার বেলার দিকে এগিয়ে এসে বলে ওঠে, কাউকে মারধর করে জোর জবরদস্তি করে মিথ্যা বলাবে নাকি? নিজে কখন তাকে নিজের ঘরে নিয়েছো, মতে হয়তো বিরোধ হওয়ায় এখন তাকে এক্সপোজ করছো। তোমার মতন মেয়েদের জানা আছে। জাহিদা বেগম জাওয়াদের দিকে একবার দেখে, আবার রিমির দিকে তাকিয়ে বলে, রিমি, তুই এইসবের মাঝে একদম কথা বলবি না। দেখি কোথাকার জল কোথায় গড়ায়। লিলি দূর থেকে জাহিদা বেগমকে উদ্দেশ্য করে বলে ওঠে, আম্মা, পুলিশকে খবর দেন জলদি। এভাবে এত মানুষের মধ্যে উনি কিভাবে একজনের গলায় ছুরি ঠেকিয়ে জোর জবরদস্তি করতে পারেন? এটা অপরাধ। ধ্রুব এক ধমকে লিলিকে চুপ করিয়ে দেয়। নিজে এবার জাওয়াদের দিকে এগিয়ে আসে, সামনে দাঁড়িয়ে বলে, তুই নিজে থেকে বেলার ঘরে গিয়েছিস নাকি কেউ পাঠিয়েছে? বেলার দিকে তাকিয়ে আবার জাওয়াদের দিকে তাকায় ধ্রুব, আবার বলে, বেলা তোকে নিজে ডাকেনি তো কোনোভাবে? ধ্রুব শেষের কথাটা যেন বেলার বুকের মধ্যে ঝড় তুলে দেয়। একটা মানুষের মন থেকে বের হয়ে গেলে কি এভাবেই বের হয়ে যায়? ধ্রুব প্রশ্নটা যেন কষ্টের চেয়ে ভেতরে নিভে যাওয়া আগুনটা আয়োজন করে চালিয়ে দিচ্ছে। বেলা ধ্রুবর দিকে এক নজরে তাকিয়ে থাকে আর বলে, কথায় আছে না, নারীকে অর্ধেক কষ্ট দেয় তার প্রিয় মানুষগুলো, আর বাকি অর্ধেক কষ্ট দেয় শখের পুরুষ। আমার প্রিয় মানুষগুলো আমাকে একা করে গেলেও আমার শখের পুরুষ আমাকে নিঃস্ব করেছে, প্রায় মৃত্যুসম কষ্ট দিয়েছে। একই ক্ষততে বারবার আঘাত করে আহত করেছে। মরতে মরতে মানুষ বেঁচে গেলে পাথর হয়ে যায়। পাথরে আঘাত করলে পাথর নয়, আঘাতকারী আহত হয়। আমাকে আঘাত করতে যে আসবে সে নিজেই ভস্ম হয়ে যাবে। ধ্বংস করে দিব আমি তাকে। বেলা থেমে ধ্রুবকে উদ্দেশ্য করে আবার বলে,
যে কথাগুলো আপনি বলছেন আমি ডেকেছি কি না এই কথাই আমার একটু মন খারাপ লাগছে না। কারোর সামনে সঠিক সাজার বিন্দু মাত্র ইচ্ছে আমার নেই। আমি জানি আমি সঠিক। আমার সৃষ্টিকর্তা জানে আমি কোনো অন্যায় করিনি। আমার শুধু সেই মানুষটাকে দেখার ইচ্ছা। কার এত সাহস হলো যে আমার চরিত্রের দাগ লাগানোর চেষ্টা, আমার চরিত্রের দাগ লাগানোর মতো কাজ করতে পিছুপা হলো না। যে খেলাটা আমাকে ঘিরে শুরু হয়েছে সেই খেলাটা আমি নিজের হাতে শেষ করব, আর সেটা আজই শেষ করব। বেলা নিজের চেহারার কঠোরতা প্রকাশ করে গম্ভীর মুখে চাওয়াতকে জিজ্ঞেস করে। কে আপনাকে আমার ঘরে পাঠিয়েছে সেটা আমাকে না বলা পর্যন্ত আমার হাত থেকে আপনার নিস্তার নেই। নিজের ক্ষতি না চাইলে প্রমাণ সহ তাকে সামনে নিয়ে আসুন আর এখান থেকে চলে যান, না হলে আমি পুলিশকে কল দিব আর বলবো আপনি আমার ঘরে এসেছিলেন বাজে উদ্দেশ্য নিয়ে। জাওয়াত বুঝতে পারে পরিস্থিতি আর স্বাভাবিক নেই। তাকে আর কেউ এখান থেকে উদ্ধার করতে পারবে না। সে একজনের দিকে তাকাতেই ব্যক্তিটি ইশারায় কিছু বললেই জাওয়াত মাথা নিচু করে নেয়, ভাঙা ভাঙা গলায় বলে। আমাকে রিমি পাঠিয়েছে আপনার ঘরে। বেলার রাগ যেন মাথায় উঠে যায়। টানা পায়ে রিমির কাছে গিয়ে হাত ধরে হ্যাচকা টেন দিয়ে কোণা থেকে টেনে মাঝে নিয়ে আসে। রিমি এদিক ওদিক বারবার তাকাচ্ছে। বাড়িতে ছোটোখাটো একটা ভিড় জমে গেছে। নতুন বউ দেখতে এসে সবাই তার সম্মান নিয়ে টানাটানি দেখবে, এটা তার কল্পনাতেও ছিল না। রিমি কিছু বলার আগেই তাকে সজোরে চর বসিয়ে দেয় বেলা। সাথে সাথেই বলে, এটা আমাকে মিথ্যে প্রমাণ করার চেষ্টার জন্য। আরেকটা চর দিয়ে বলে, এটা মেয়ে হয়ে কারসাজি করে আর একটা মেয়ের সম্মান নষ্ট করার উদ্দেশ্যে একজন পুরুষকে আমার ঘরে পাঠানোর জন্য। জাহিদা বেগম আর দাঁড়িয়ে থাকতে পারছিল না। কেউ তার মেয়েকে মারছে সেটা তিনি সহ্য করতে পারছিল না। দৌড়ে এসে বেলার হাত থেকে রিমিকে ছাড়িয়ে নেন। চিৎকার করে ধ্রুবকে বলে ওঠেন, ওকে এই বাড়ি থেকে জলদি বিদায় কর। আমি আর এসব ব্যবহার নিতে পারছি না। বেলাকে উদ্দেশ্য করে বলেন, তোমার মুখের কথা অনেক সহ্য করেছিলাম। বিকেলে তোমার পক্ষ নিয়ে আমার ছেলেকে মেরেছিলাম, নতুন বউকে অস্বীকার করেছিলাম। এখন মনে হচ্ছে আমি ভুল করেছিলাম। তোমার মতো মেয়ে কারোর ঘরে আর না জন্মাক। তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমি তোমার মুখও দেখতে চাই না। বেলা সাথে সাথে বলে ওঠে, এই নোংরা পরিবেশে আমি থাকতেও চাই না। এখানকার সবাই এক একটা নর্দমার কীট, সবার গায়ে পচা দুর্গন্ধ, সবার মন আর বিবেক মরে পচে গেছে। কে কি করছে সব আমি বুঝতে পারছি। বোকা যেহেতু নই, সবার কাজের ফল আমি নিজেই দিয়ে যাব, সবার প্রাপ্য বুঝিয়ে দিয়ে যাব এক এক করে। জাহিদা বেগম আর কিছু না বলে রিমিকে নিয়ে নিজের ঘরে চলে যান। আশেপাশের মানুষ দুই ভাগে ভাগ হয়েছে। কেউ বেলার দোষ ধরছে, আবার কেউ বা তার পক্ষে কথা বলছে। আস্তে আস্তে ভিড় কমাতে শুরু করেছে। জাওয়াদ আস্তে আস্তে বাড়ির বাইরে চলে যায়। ধ্রুব তখনও বারান্দায় দাঁড়িয়ে আছে। বেলা নিজের ঘরে যাওয়ার সময় ধ্রুবকে উদ্দেশ্য করে বলে, টাকার ব্যবস্থা করেছেন? আমাদের বিচ্ছেদ হতে কতক্ষণ বাকি? মনের বিচ্ছেদ তো সেই অনেক আগেই আপনার পক্ষ থেকে হয়েছে, আর আমার হলো আজ। শুধু শুধু সামাজিক স্বীকৃতি মুছে ফেলতে এত দেরি করবেন না। আমার এখান থেকে তাড়াতাড়ি বের হতে হবে। ধ্রুব একটা দীর্ঘশ্বাস ফেলে। 19 লাখ টাকা হাতছাড়া হবে ভেবেই মনটা খারাপ ছিল। বাড়িতে এসে আবার আরেক ঝামেলার সম্মুখীন হতে হলো। সব মিলিয়ে সবকিছু অসহ্য লাগছে তার। রাত 10টার মধ্যে সব ঝামেলা শেষ হবে। ধ্রুব কথাটা বলা মাত্র বেলা নিজের ঘরে চলে যায়। বেলার প্রস্থান ঘটলে ধ্রুব নিজের জায়গা ত্যাগ করে। সুমু ধ্রুবর নতুন বউকে দেখতে তাদের বাড়িতে আসছিল। বাড়ির বাহিরের লোকজনকে দাঁড়িয়ে থাকতে দেখে সেই দিকে এগিয়ে যায়। সে বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, কোথাও এসেছেন আপনি? বাড়ি খুঁজে পাচ্ছেন না? লোকটা চকিতে বলে ওঠে, বাজার পার করে 3 নম্বর গলির আজহার সাহেবের বাড়ি এটা। জি। বেলাকে ডেকে দিবেন একটু? আপনি ভাবিকে চাইছেন? দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি। সুমু তাড়াতাড়ি করে বাড়ির মধ্যে ঢুকে বেলার ঘরে চলে যায়। বেলার নিজের জামা কাপড় ভালোভাবে গুছিয়ে নিচ্ছিল। সুমু বেলার পেছনে এসে হাঁপাতে হাঁপাতে বলে, ভাবি, লম্বা চূড়া সুঠাম দেহের এক লোক বাহিরে দাঁড়িয়ে আছে, তোমার সাথে দেখা করতে এসেছে।
বেলা দ্রুত পেছনে ঘুরে সুমাকে বলে ওঠে। গেটের বাইরে দাঁড়িয়ে আছে। তুমি ভেতরে আসতে বলেছো? আচ্ছা তুমি বসো, আমি একটু আসছি। সমস্যা নেই, তুমি যাও, আমি বাড়ি যাই। আচ্ছা ঠিক আছে।